ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। তার বিরুদ্ধে স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকীয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। সে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি কি আর বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে, যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও, আমি কেন গোপন করলাম না, বা করাটা আমার জন্য উচিত ছিল, আমি কি সবর করি না, ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে, যারা আবার বোন তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই কোনো খারাপ কাজের প্রকাশ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত, তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এই আয়াতে কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে, তবে তার শেকায়েত এবং হারাম বা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শেকায়েত করে, প্রকাশ্যে করে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন তো এটা ব্যবই, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, যে আমি সে আমার পোশাক, আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক। আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, তার সঙ্গে আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, এরকম দুই, আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই। ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা, বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে, এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি, তার কাছে 1,000 টাকা অনেক কিছু।
তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না, কারণ অলরেডি আমার পাস্ট আছে। আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি ক্যাজুয়াল ছিল যেহেতু এটা না। তুললেনই, একটু তুললেনই সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করেন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি, আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম কিছু, মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা। শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে, যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। তা আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে। আমি এই যে একটা মেয়ে, আমার কতটুকু বুঝ থাকতে পারে, আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি। এবং ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল, নাকি ওই ঘর না, থেকে বেরিয়ে আসেন? আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17-র দিকে, আমার এক্স্যাক্টলি মনেও নেই। আমি এগুলো কল্পনাতেও রাখি না, আমার চিন্তাতেও নাই, কিছুতেই নেই। আমার আজকে মনে করতে হচ্ছে, পরিস্থিতির হুম। শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে। তো সেই তখন আমার ডিভোর্স হয়েছে, আমার বিয়ে হয়েছে 21 সালে। আদনান হুম। সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে। আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনে না, এটা তহমত। এটা তার উপরেও আমার উপরেও একটা তহমত। কিন্তু এই বিষয় হচ্ছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তমাদার, তখন কি আপনি জানতেন কিনা যে আদনান বিবাহিত? এরপরও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তাইপের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। তা আমি, হ্যাঁ, এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি, যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের আমি স্ত্রী তাকে একটা বিয়ে করাবে মাদ্রাসা, এটা আপনি জানলেন কিভাবে? আমার সাথে কথা বলতেছে। কে তার আগের স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে। বাহ, চমৎকার! তো তা মানে এটা আগের আমারও স্ত্রী আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ। স্ত্রী? তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি। আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি, তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার। আর সে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে। আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভাবে, অনেক প্রসেসে, অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয়, যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই। কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ, সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই, আজও হয়নি। তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল। 4র্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয় ছেড়েছিল আর 3য় দিনের দিন, মানে 2 দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি, সেদিন আমি দাঁড়াতে পারি না, আমি, এটা স্বাভাবিক, আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনে বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি। কিন্তু আমি সেদিনও, এদিন আমি তার জন্য, আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি, জান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে। পরে বলে কি, ও সরি, মানে এত, মানে এটা কেন বললাম, মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট,
মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি যে আজকে বেডে পড়ে আছি, আমার অপারেশন হয়েছে মাত্র, সে তার এটাও ভুলে গেছে। সে আমার সাথে হসপিটালে বেডে আছে, মানে সে বলতেছে মশা কামড়ায়, যান মশাইটা। সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি। তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনেরা আছে, এগুলো জানেন, আমার ডক্টর বোনেরা জানেন যে আমি কি পরিমাণে সাফার করছি। তো আমি তো তাকে ছেড়ে দেইনি। আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা, আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই। আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই। আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে, আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে করেছি সব। আমি তাকে তার মহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি দুইটা বেবি দুনিয়াতে আনতে পারছি। আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি, কিন্তু ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম পক্ষের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথা সে করে না, করতো না তখন। আমি তাকে সে, আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এই এটা হলো আমার একটা অ্যান্সার, যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিছি। এটা তো আমি মেনে নিছি, আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি, তুমি আমার আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করবো, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে, যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে। তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার ওইটার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি একটা আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হচ্ছিল। তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মা না, ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয়, আমার খারাপ লাগছে। আমি তবু আমার সে খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না। তারা যেটা চায়, এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমে, ওকে এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে মানে আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর? ডক্টর, হ্যাঁ ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা। অত আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। আমি তো এখন ডক্টর থেকে বের হয়েছি, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই, এতটুকু বলছি। পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়।
আমি আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1,000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তত মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমি আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলি গলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে। আ- আ- বস, বাইকে বস। আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়, আমার আমি আমি শুধু বলতে না আমাকে তো বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও। মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3 তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3 তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপর উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না? আমি সেদিন তার পোশাক ছিলাম না? হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না? পোশাকের সাথে আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি। ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে। আমি যাবো, আমি আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3 তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, জান সরি, জান সরি, ওকে, ওকে। আমি শুধু আমি আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই, ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে। এভাবে আমার রাত পার হয়। তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি, আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে, তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এগুলো একটা প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই। আসাদ নামে একটা লোকের বাসায়, বাসাটা তখন মাত্র নতুন করেছে। আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে, তার ওই বাসায় কেউ থাকে না, ফ্লোরের পানিও এখনো শুকায় নাই, দোতলা একটা বাসা। যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না, বারবার ঘন ঘন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায়, তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে, এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে। আমি বলছি ওকে, সন্ধ্যা হবে, আসবে সে। কিন্তু সে সন্ধ্যায় আসে না। কয়টা বাজবে, আনুমানিক 7টা। 7টায় আসে না, 8টায় আসে না, 9টায় আসে না, 10টায় আসে না, 11টা বেজে যায়। এর মাঝে 2-3 বার কারেন্ট চলে গেছে। আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, ভয় লাগতে থাকে, মনটাও খারাপ লাগে। স্বাভাবিক, নারী সুলভ যে বিষয়, খারাপ লাগতে থাকে। 11টা বাজে যখন সে এসে ডোর নক করে, নক করলে আমি তারপর খুলি। খুলে শুধু আমি এতটুকু বলছি, এত লেট করছো, 11টা বেজে গেছে, তুমি জানো না আমি ভয় পাই। এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি। আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেন করবে আমার এই জন্য লেট হয়েছে, বা একটু কনভিন্স করবে। আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে, কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম, সেই জখম, আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষের স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বের হয়েছে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি, আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরে শুরু করছে। আমি আগে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি, বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা আপনি এখন আসেন, তারা কেউ আসে নাই, সে আসছে সকালে। আমিও বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলবে, আসে আসে নাই তখন, তারা আমাকে মেনে নেয় না এরকম না।
বরং তারা তো আছে। আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে। আমি তো আর এমনিতে একটা তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন। আসে না, কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাঙে, সে ঢুকে, চিন্তা করতে পারেন আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুল হাফিজ, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আমি সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার মুখে চলে যান লেট করছো, এটা করলাম, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন, ও আমাকে ওইদিন মারছিল কেন, এই একটা কথার উপরে। ওইদিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জঘন্যের উপরে আবার মারা শুরু করছে। আমি বলি আমাকে মাফ করো, আমাকে ছাড়ো। আমি দাঁড়াতে পারিনি, আমি সারাদিন শুয়েছিলাম বেডে। আমি 2 দিন আমি হাঁটতে পারি নাই সোজা হয়ে। আরাফার দিন ছিল, পরে সে আমাকে কথা দিয়েছে আরাফার দিনের কসম আমি আর জীবনেও মারবো না, ইত্যাদি ইত্যাদি। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমি এর মধ্যে ঢাকায় সেটেল, ঢাকায় চলে আসছি। আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটাকে দিয়ে আমি গ্রাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো। ঢাকায় ততদিন আমি সেটেল। সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে, সে প্রতিষ্ঠান করবে, প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে। সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে। তো এ ব্যাপারে সে একটা আলোচনা করতেছে আমার সাথে। আমি তখন বললাম জানি এটা আমাদের সাথে যায় না, আমি এটা না, নারী পুরুষ আলাদা। সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা, নারী পুরুষ আলাদা করো। ছেলে মেয়ে একসাথে বলে, ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে। এই যে বর্তমানে তার জিন্নুরে যে সেন্টার আছে মানে রংপুরে, এটার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম না, যতই হোক মেয়েদেরটা আলাদা করো, ছেলেদেরটা আলাদা করো। অন্যথায় এরা যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর, বাচ্চারা তো ছোট। যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর, অফিস মেনটেন করবে তারা ম্যাচিউর। এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিনও, এটা আমাদের সাথে যায় না, তুমি বিতর্কিত হবা, বিশ্বাস করো, এটা করো না। এই কথা এতটুকু বলছি, এতটুকু বলছি। আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই। সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি, আমার ভয়। আমি আমি অনেক কিছু জানি, আমি তাকে বোঝাইতে পারি, কিন্তু আমার ভয়, আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে। আমি এভাবে তাকে ঠান্ডা মাথায় সুন্দর করে বলতেছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। আমি আমি একটু বললাম যে কেন ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে, তোমার ভালো লাগবে, এরকম বলছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। চট তো আর যে যে জোর না, আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে 10টা করে চট দিতে দিতে দুই পাশে গালে এত এত চট দিল, এই লেভেলে চট দিল, এত মারলো এত মারলো, আমার গালের ভেতরের অংশগুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে। সে বলতেও পারবে না, কারণ সে ফিরেও তাকায় নাই। আমি জানি আমার বোনদের সংসার, আমি দেখছি হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ও দিছে বা একটা গায়ে হাত তুলছে, ওইটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে, কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়ায় নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে, একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, এতটুকু করছে, এতটুকু অ্যাটলিস্ট করছে। সে আমাকে এমন ভাবে মানলো, আমার ভেতরের দুইটা পাশের গাল কেটে গেছে, আমি খেতে পারি নাই ওই দিন। যে আমি সারাদিন সে জানলাও না, জিজ্ঞাসাও করে নাই, উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার একই পোশাক আজকে পরে, কালকে আবার ওইটাই পরবে না, আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে, এরকম। মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম জান, যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা। ফেলেও না, কিন্তু কখনো কখনো আমি যদি দেই, যে এটা আমার কাছে চায় পোশাকের, মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয়, খেপে যায়। এগুলো আমার বিয়ের প্রথম 2 বছরের ঘটনা বলতেছি। তার তার মধ্যে এটা হচ্ছে, আমি সে ওয়াশরুমে যায়, আমি তার আন্ডারওয়্যার টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম, কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি, এটা হলো আমার দায়িত্ব। তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি, ওইটা সে পড়লো, পড়তে গিয়ে ওইটা তার পছন্দ হয় না, ছুঁড়ে মারছে। ওইটা ছুঁড়ে মারছে, আমি দাঁড়িয়ে আছি সামনে, সে আমাকে একটা ধাক্কা দিছে। আমি রুমের সোজা ওয়াশরুমের থেকে একদম মেইন ডোরের সামনে গিয়ে পড়ছি। এমন ভাবে একটা ধাক্কা দিচ্ছে, আমার এত কষ্ট লাগছে। আমি গিয়ে, এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায়, আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে। আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম যে আমি আর আর পারবো না, না ও প্রতি কথা অনর্থক কোনো কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে, এত মিসবিহেভ করে, আমি আর নিবো না, আমি আর পারবো না। তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু পরেই, সেটিও ছিল, সে নিজে আসছে, গিয়ে গাড়িতে বসে আছে, কারে বসে আছে, সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে। আমি বলি না, আমি যাবো না, আমি আর নিবো না, আমি এগুলো পেন আর নিবো না। সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে, আমি বলছিলাম কোনোভাবেই যাবো না, তারপরে আবার আসছে নিজে, যেতে হবে। তারপরে ঠিক আছে ওকে, সে আসছে মাত্রই আমি বলে গেছি, আমি গেলাম। আমার ভেতরে মানে সে বললেই ওকে যে আচ্ছা ঠিক আছে, আর ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। এদিন সে আমাকে এতটুকু বলছে, এদিন সে আমাকে এতটুকু বলছে। আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম। তারপরে সে আরেকদিন, সে সে বাইকে করে, আমি তার সাথে আমাদের গাজীপুর মাদ্রাসা আছে ওখানে যাচ্ছি। আমি কেন রোড চিনি না, সেজন্য আমাকে আবার বাইক থেকে নামাই দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে। আমি বললাম দেখো আমি কিভাবে চিনবো, আবার বেয়াদবি করে।
আশ্চর্য, এটা কি ধরনের, ও না, মুখে মুখে তর্ক করে, সে চিল্লাইতেছে এই শহরের মেয়ে, এটা নাকি তার এরিয়া, সে রাস্তা চিনে না, রাস্তা না চিনলেও দোষ, রাস্তা আমি কোত্থেকে চিনবো, আমি কি রাস্তায় রাস্তায় থাকছি, রাস্তা আমার দেশ, আমার গ্রাম, আমার বাবার বাড়ি, আমি চিনবো না কেন? আমি কিভাবে চিনবো, কারণ আমি তো চিনি না, আমি কি কখনো এইভাবে একা একা আসছি, আমি কি রাস্তায় রাস্তায় গিয়েছি? সে জি স্যার, আমাকে যখন আমি বড় মানে রাস্তাও একটু চিনে না, শর্ট করবার জন্য অনেক 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 কিছু বিষয় আছে আপনার সাথে আলাপ হ্যাঁ, করবো। সে শর্ট করবার আমাকে জন্য মানে আপনি আমাকে নির্যাতিত হয়েছেন, এগুলি কি পারিবারিক নির্যাতন বলা যায় কিনা আপনার চোখে? আপনি তো ধর্ম পালন করেন, স্বামীর শাসন বলা যায় কিনা? এই শুধুমাত্র শাসনের মধ্যে আহ বিষয়গুলিকে কোশ্চিন রাখা কালেও না, খানিকটা। কোশ্চিন কালেও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রুয়াইদা ইয়ানজাশা সাওকা বিল কাওয়ারির, এমনি এমনি বলে নাই। আনজাশা রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে কে আল্লাহ নির্যাতন রাসূল করা সম্বোধন জায়েজ করে না বলছে, আমাদের এমনি এমনি আলেম বলে নাই, সমাজে? সাওকা বিল কাওয়ারির, যে তোমার উপরে তুমি কাজ বহন করে যাচ্ছ, তুমি ধীরে ধীরে যাও। একটা একটা নারীদেরকে কাজের সাথে তুলনা করা হয়েছে, ইসলাম কখনোই এটা বলে না, এটা কোনো স্ত্রীকে কখনোই শাসন নারী করার ব্যবহার নিয়ম আছে বা এই জাতীয় কিছু শুনেছি, এরকম কোনো কিছু না, আছে কিনা শাসন? না, এটা সেই শাসনটা এটা সেই থাপ্পড় ক্রাইটেরিয়ার দিয়ে মধ্যে পড়ে। গাল কেটে ফেলা কিনা, এটাকে শাসন বলে কিনা জানি না, এ নিয়ে বিতর্ক আছে। এটা যাই হোক, আমি আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না, না, তবে আচ্ছা, আপনি আমি প্রশ্ন করি, অনেকবার আমি কথা প্রশ্ন করি, বলেছেন। আমি যে তাকে বললাম আমি রাস্তা চিনবো কেমনে, এটা কি আমার তর্ক? সে যখন আমাকে 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 উপর আমার উপর মানে রুষ্ট হয়ে চিল্লানো শুরু করলো, আমি বললাম আশ্চর্য, আমি রাস্তা চিনবো কেমনে, আমি কি রাস্তায় থাকছি, আমি কি একে একে গেছি কখনো? তখন সে বললো কি, আবার মুখে মুখে তর্ক করে। আমি বললাম জান, এটা কি এটা তর্ক? বলে আবার বেয়াদবি করে, এইভাবে মানে সে এগুলো তার কাছে বেয়াদবি, এগুলো তার নাম তর্ক, এইভাবে সে আমাকে ডমিনেট করতো। ভয়েও একটা পরবর্তীতে, এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো, এরপরে আরো সতর্ক থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে। পেছনের রিজন কি, যে অনেক দুইটা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি। তারপরে রাইট। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, মানে তার কাছে তো একটা যৌক্তিক কারণ থাকতেই পারে আপনাকে এই ধরনের নির্যাতন বলুন আপনার ভাষায় যদি তাই করে থাকে, এর পেছনে কি আসলে যৌক্তিক কোনো কারণ ছিল বলে মনে করেন না, যে আপনার কাছে যৌক্তিক কারণ একটা। এটাই, সে তার হচ্ছে তার তার মানসিক সমস্যা, সে নিজে বলে, সে নিজে বলে মানসিক বলছে, সমস্যা? আচ্ছা। সে প্রচন্ড সেই রকম মানসিক সমস্যার জন্য, বদমেজাজি। তার যৌক্তিক মানসিক কারণ, সমস্যা আপনি কি কোনো কথা মানে? বলার আগেই আপনি তার কাছে বেয়াদব, এটা সে বলছে। এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে, বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো, অনেক খারাপ ছিল তো, আসলে এজন্য হয়তো বা আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে, যেটা আমি নিতে পারি না, এরকম কখনো কখনো সে বলছে। বলছে কখনো আপনার কাছে? সে এই এইভাবে, জন্য কি আচ্ছা, এইভাবে আমি আপনাদেরকে অনেকগুলো, প্রায় 8টা 9টা 10টা এরকম আমি মনে করে করে প্রতিটা বর্ণনা দিয়ে যেতে পারবো আপনাদের, মানে আসলে মানে 2 ঘন্টা হয়ে যাবে শুধু আমি কতবার আপনার গায়ে, আপনার উপরে নির্যাতন কতবার করেছে, মানে এরকম আমি যদি ইভেন্ট আগে আনলিমিটেড, বলি। এটা কোনো সংখ্যা নেই, আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হইতেছে। ওই দিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায়, ওই দিনও আচ্ছা। সে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, তারপরে আবার ব্যাক করে। চিন্তা করছেন মানে কোন ধরনের জুলুম? এই যে কেন আমি রাস্তা চিনি না, এগুলো আমি যদি এগুলো বলতে যাই, বললাম তো যে এগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র। কিন্তু এভাবে সে আমাকে, এখন আমার প্রশ্ন, আমি যে কথাগুলো বললাম, সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে, এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক? আচ্ছা, আপনার তখন তার এই স্বামী, অহংকার ছিল আপনার না? স্বামী একটা কথা বলেছেন, এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল, আমি এরও যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম আর না, হে জাতি, হে আমার জাতি, এতটুকুই বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা উপহার দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ আর কসম, প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি 80টা বেত্রাঘাত। চোখ বুঝে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটাও ভুলে যেও না। আমার দোষ, ভুল, সত্তা মাত্রা মোহাম্মদ উভয় পরিবারের মাঝে সুন্নাত ইনসাফ করেছেন তিনি, সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন মানসিকতায় প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা, বোন কিংবা সবাই সম্বন্ধে ছিল যা শরীয়তে হালাল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি তো বলছি যে বিষয়, আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ, তার কি তখন মনে ছিল না? আমি ক্লিয়ার, আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি। আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে 1 বছর আগ পর্যন্ত, 1 বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না, গায়ে হাত তুলে না। এবং সে আমাকে এটাও বলে, সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে, আমি যে তোকে মারি না এটা দেখোস না, তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্যও মনে করি না, এটা বলে। তো আমি না পরবর্তী ভাবতাম, মানে তার মানে, মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল, মানে এই মারে না যে এটাও আমার দোষ, আমি এমন এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি।